I am not sure whether this is going. তারে যাচ্ছে নাকি? আমি বুঝলাম না, আমার ছবিটা আমি দেখতেছি না আমার এর কোনার মধ্যে। দেখো তো, নাইলে কাইটা দিয়ে আবার করবো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আমার ছবিটা দেখতেছি না, সেই জন্য বললাম যে এখানে। ওকে ওকে ওকে, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো অটোস্ক্লেরোসিস। Autosclerosis is a rare disease of the ear, but commonly undiagnosed or misdiagnosed. Because the index of suspicion একটা শব্দ, সেটা হলো যে কম্পিউটারে যেমন কোনো কিছু খুঁজতে গেলে একটা জিনিসের নাম দিলে অনেকগুলো, একটা শব্দ লিখলে অনেক লম্বা অনেকগুলো আসে, দুইটা লিখলে 10টা ওয়ার্ড লিখলে আস্তে আস্তে কমতে থাকে, এগুলোকে বলে ইন্ডেক্স অফ, আমরা বলি যে সার্চিং। কাজেই আমাদের ব্রেইনে আমরা যখনই একটা কথা শুনি যে কানে কম শুনি, তখনই আমরা বুঝি যে হয়তো কানে পানি জমছে, হয়তো কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, হয়তো কানের ভিতরে নার্ভে কোনো গন্ডগোল হয়েছে। এভাবে যখন চিন্তা করি তখন ইন্ডেক্স অফ সাসপিশন যার যত হাই, সে ক্লিনিশিয়ান তত ভালো রোগ ডায়াগনোসিস করতে পারে এবং ট্রিটমেন্টও করতে পারে। অটোস্ক্লেরোসিস শুধু যে সমস্ত ফিজিশিয়ানদের ইন্ডেক্স অফ সাসপিশন ইজ ভেরি হাই অর ইজ লং, শুধু তারা ডায়াগনোসিস করতে পারে। কানের অবস্থা স্বাভাবিক থাকে, সেই বেসিক কথাটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি যে অটোস্ক্লেরোসিস নিয়ে কথা বলবো। সেটা হলো, স্ক্লেরোসিস শব্দটা একটা কমন শব্দ, শরীরে অনেক রোগের সাথে স্ক্লেরোসিস শব্দ ব্যবহার করা হয়, যেখানে স্ক্লেরোসিসের দুটা ক্যারেক্টার খুব ক্লিয়ার। একটা হলো এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, এটা বাড়তেই থাকবে যতই দিন যাবে, এবং রিলেটিভলি এল্ডারলি এজে হয়, খুব অল্প বয়সে এটা স্ক্লেরোসিস কম হয়। কাজেই এটা একটা কানের রোগ এবং এটা আসলে মিডল ইয়ারের ডিজিজ। আমরা কিন্তু এটা রোগটা জাংশন হলো মিডল ইয়ার এবং ল্যাটারাল ওয়াল, দি মিডিয়াল ওয়াল অফ দ্য মিডল ইয়ার মেইনলি ইনভলভ হয় উইথ দ্য অসিকলস। কাজেই অটোস্ক্লেরোসিস মানে ডেফিনিশনটা হলো যে ইট ইজ ডিজিজ অফ দ্য অটিক ক্যাপসুল। অটিক ক্যাপসুল সম্পর্কে আগেও বলেছিলাম, মেসেনকাইম থেকে ডেভেলপ করে কানের সবচেয়ে শক্ত শরীরের যে বোন, এটা অটিক ক্যাপসুল তৈরি করে। এই বোনটার ক্যারেক্টার হলো এটা টাফেস্ট বোন অফ দ্য বডি, এবং সেই বোনের মধ্যে এই ডিজিজটা হয়, অটিক ক্যাপসুল। হয়ার কি ঘটনাটা ঘটে যে নিউ স্পঞ্জি বোন ফরমেশন causes fixation of the footplate of the stapes, অথবা it can invade the cochlea resulting in conductive deafness and tinnitus. কাজেই এখানে ডেফিনিশনের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো যে ডিজিজ অফ দ্য অটিক ক্যাপসুল, যেখানে নিউ স্পঞ্জি বোন ফরমেশন হয় এবং রেজাল্টিং ইন দ্য ফুটপ্লেট অফ দ্য স্টাফিস, এবং যেটার সাথে কন্ডাক্টিভ ডেফনেস হয়, কখনো কখনো ককলিয়া ইনভেড করে, কখনো করে না। কাজেই অটোস্ক্লেরোসিস এক শব্দে এক নাম, একটা ডিজিজ, এবং অনেক হাই ফ্রিকোয়েন্সি মানুষের মধ্যে হয়। মিডল ইয়ারের ডিজিজ, external ear disease will always cause conductive deafness. Inner ear disease will cause sensory neural and perceptive deafness. কয়েকবার বলেছি, আবারও বলবো যতক্ষণ কান সম্পর্কে কথা বলবো, যে ডিজিজ অফ দ্য এক্সটার্নাল ইয়ার এন্ড মিডল ইয়ার উইল কজ কন্ডাক্টিভ ডেফনেস। কাজে অটোস্ক্লেরোসিসে কি ডেফনেস হয় এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি এবং আমরা বুঝি। কন্ডাক্টিভ ডেফনেসের একটা বেসিক নেচার হলো, ক্লিনিক্যাল সাসপিশন হলো যে আমরা একটা পেশেন্ট কম শোনে, জোরে বললে কিন্তু শোনে, বুঝেও সব। পারসেপটিভ ডেফনেসের একটা নেচার হলো যে উনি কম শোনেন, জোরে বললেও উনি আওয়াজটা শোনেন কিন্তু বুঝেন না।
পারসেপটিভ বা সেন্সরিনাল ডেফনেসের একটা কারেক্ট হলো যে উনি যখন সাউন্ডে যখন বড় করে দেওয়া হবে তখন কিন্তু ইন্টেলিজিবিলিটি, মিনিংটা বুঝার ক্যাপাসিটি বাড়ে না। শব্দটা হয়তো শুনে গেল, কি বললো বুঝলো না কিন্তু শুনলো। কিন্তু কন্ডাক্টিভ ডেফনেসের নেচার হলো যখনই ছোট শুনে না, যখনই বড় হয় শুনে এবং বুঝে। কাজেই আমরা অটোস্ক্লেরোসিসের ডেফিনিশন হলো এটা অটিক ক্যাপসুলের ডিজিজ বা মিডল এয়ারের ডিজিজ, যেখানে কন্ডাক্টিভ ডেফনেস হয় এবং অসিকুলার চেইনের মধ্যে ফুটপ্রিন্ট অফ দ্য স্ট্যাফিসটা সাধারণত গ্রাজুয়ালি ফিক্স হয়ে যায়। আমি দেখাবো এটা অনেকগুলা জিনিস। এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ, এবং বোন ডিজিজ বলে এটাকে মেটাবলিক ডিজিজ বলা হয়। বোনের অনেক ডিজিজের মধ্যে এটা মেটাবলিক ডিজিজ, এফেক্টস অনলি দ্য হিউম্যান অটিক ক্যাপসুল এন্ড অসিকলস। এটা কিন্তু হিউম্যান ছাড়া অন্য কারো এই ডিজিজটা হয় না। আমরা যে কানের পুজ পড়া থেকে শুরু করে আরো রোগের কথা বললাম, এগুলো কিন্তু অনেক অ্যানিমেলের এরকম রোগ হয়। ইনফ্যাক্ট যে এটা স্পেসিফিক্যালি অটোস্ক্লেরোসিসটা হিউম্যানের অটিক ক্যাপসুলের ডিজিজ এবং এটা একটা মেটাবলিক ডিজিজ। এটা জেনেটিক্যালি মিডিয়েটেড। জেনেটিক্সের এখানে একটু লম্বা কথা আছে, আমি খুব সংক্ষেপে অ্যাবস্ট্রাক্টটা বলবো যে মোড অফ ইনহেরিটেন্সটা হলো অটোজোমাল ডমিনেন্ট। এখানে সেক্স ক্রোমোজোমের কোনো রিলেশন নাই, এটা অটোজোম দিয়ে যায়, অটোজোমাল বাট ইট ইজ ডমিনেন্ট। আর ডমিনেন্ট হলে তো সবার হওয়ার কথা না, এটার ইনকমপ্লিট পেনিট্রেন্স অ্যান্ড ভেরিয়েবল এক্সপ্রেসিভিটি, এটার এক্সপ্রেশনটা ভেরিয়েবল এবং ডোমিনেন্সটা পেনিট্রেন্সটা হলো ইনকমপ্লিট। এই যে আমরা ম্যান্ডেলস ল অফ ইনহেরিটেন্স আমরা যারা পড়েছি সেখানে অটোজোমাল ডোমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ এবং ক্রোমোজোমের মধ্যে যেগুলো আমরা পড়েছি সেক্স ক্রোমোজোমের ডোমিনেন্ট রিসেসিভ ক্যারেক্টারিস্টিক আমরা পড়েছি, সেখানের মধ্যে এই যে এই একটা কথার মধ্যে কিন্তু বুঝতে হবে যে অটোজোমাল ডোমিনেন্ট উইথ ইনকমপ্লিট পেনিট্রেন্স, অর্থাৎ ডোমিনেন্ট হলো একটা যদি একটা জিন যদি আমরা এই বড় হয় ডি হয়, একটা যদি স্মল ডি হয় তাইলে এইটা তার ক্যারেক্টার হিসেবে দেখা দিবে, দুটোটা বড় ডি হইলেও দেখা দিবে। বাট ইনকমপ্লিট পেনিট্রেন্স মানে ফরচুনেটলি কিছু কিছু মানুষের দুইটা ডি এটার ক্রোমোজোম থেকেও, দুইটা অটোজোম দুইটা থেকেও, প্যাটার্নাল এবং ম্যাটার্নাল দুই দিক থেকে এসেও এটা এক্সপ্রেশন করে না, পেনিট্রেন্স কম। আর এক্সপ্রেসিভিটির জিনিসটা হলো যে কতটা সিভিয়ারলি এটা দেখা দিল। কারো কারো দেখা গেল যে 12, 13, 15, 20 বছর বয়সে অনেক ডেফনেস হলো, কিন্তু কারো কারো দেখা গেল 50 বছরের দিকে একটু ডেফনেস দেখা দিতেছে। এই যে এক্সপ্রেশনটা, এটাও এজের সাথে বা টাইমের সাথে ভেরিয়েবল। 10% ওভারঅল প্রিভিলেন্স অফ হিস্টোলজিক অটোস্ক্লেরোসিস, অনেক হাই। 10% মানে প্রতি 100 জনের 10 জনের কানের মধ্যে অটোস্ক্লেরোটিক বোন পাওয়া যায়। আমাদের দেশে তো আর আমরা এইভাবে অটোপসি করি না। উন্নত দেশগুলোতে যে কোনো মানুষ যে কোনো কারণে মারা গেলেই এটার অটোপসি হবে এবং সেখানে দেখা গেছে কানের দিকের পরীক্ষা করলে এই টেম্পোরাল বোনে এটা 10%। আর ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট অটোস্ক্লেরোসিস হলো 1%, মানে প্রতি 100 জনে একজন। এটা কিন্তু কম না, বাট মানুষের যাদের ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, হ্যাঁ একটু কম শুনে, ফ্যামিলিতে এই লোকটা অল্প কম শুনে, অল্প একটু কম শুনে দিয়ে কিন্তু যেহেতু ভেরিয়েবল এক্সপ্রেসিভিটি, সেই জন্য কিন্তু মানুষ সবসময় ট্রিটমেন্টের জন্য যায় না এবং এনাদের ট্রিটমেন্ট লাগেও না সামান্য একটু কম শুনে। কারণ অনেক কম শুনলেই তো মানুষের অফিস কাজকর্ম লেখাপড়া সবকিছুতেই এফেক্টেড হয়, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ সবখানে অসুবিধা, কিন্তু অল্প একটু কম শুনলে অনেকেরই অসুবিধা হয় না। সেই জন্য যদিও ওভারঅল প্রিভিলেন্স, তার মানে আমাদের এত এই 10 কোটি মানুষের কিন্তু 1 কোটি মানুষের 10%, এবং আমাদের 20 কোটি মানুষের 2 কোটি মানুষের এই অটোস্ক্লেরোসিস হিস্টোলজিক্যাল, বাট তার 1%, যে 2 লাখ 5 লাখ যাই হোক 1% মানুষের এই এটা অটোস্ক্লেরোসিস আছে। কাজে অটোজোমাল জেনেটিক ট্রান্সমিশন 50% অফ দিস, যত ডিজিজ দেখা যায় 50% অফ দিস পেশেন্টস আর জেনেটিক্যালি মিডিয়েটেড। আরো 50% পাওয়া যায় যারা জিন মিউটেশন হয়ে হয়, নতুন নতুন করে রেডিয়েশন থেকে বা বিভিন্ন রকমের ভাইরাস ইনফেকশন থেকে জিন মিউটেশন হয়। কেমন স্পেশালি আমাদের সূর্যের আলো, রেশমি, অ্যাক্টিনিক রেজ এবং আমাদের যে আল্ট্রাভায়োলেট রেজ, এগুলো থেকে এগুলো হয়ে থাকে। আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেই, কোন ধরনের মানুষ, সাধারণত দেখা যায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি এফেক্টেড হয়, অলমোস্ট টুয়াইস দি ফিমেলস আর এফেক্টেড দ্যান মেলস, এবং মোর কমন ইন ককেশিয়ানস।
রেয়ার ইন নিগ্রোজ। বেস্ট মানে সবচেয়ে যে বয়সে এটা হয়ে থাকে সেটা 15 থেকে 45 বছর বয়সে এটা প্রেজেন্টেশনটা বেশি হয়, এরপর আস্তে আস্তে আরো কম শুনে, এবং এর অনসেট ইজ ভেরি ভেরি রেয়ার ইন চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ আফটার 55 ইয়ার্স অফ এজ। কাজে আমরা এইজ, সেক্স, রেস এবং এগুলোর সাথে আমরা এটার কি রিলেশন আছে এটা দেখলাম। সাইট ইউজুয়ালি এটা বাইলেটারাল হয়ে থাকে, 70% কেসেস এটা বাইলেটারাল, অর্থাৎ দুই কানই এফেক্ট করে, আর 30% পেশেন্টের এক কান। কাজে একটা পেশেন্ট যখন আমাদের কাছে এক কানের অটোস্ক্লেরোসিস নিয়ে আসলো, যখন বলে যে স্যার আমাদের কি এটা ওই কানে এটা ধরবে কিনা, অটোস্ক্লেরোসিস হলে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, টাইম উইল সে। যেমন একটা ব্যাপার হলো, যদি এটা বয়সটা একটু বেশির দিকে হয়, 40-এর দিকে হয়, 45-এর দিকে হয়, তাহলে বলবো যে না আপনার আর কান এফেক্ট নাও হতে পারে। কিন্তু বয়সটা যদি আর্লি এজে হয়, তখন কিন্তু খেয়াল করে বলতে হবে যে না আপনার কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। কাজেই বাইলেটারালিটি অফ দ্য ডিজিজ খুব মনে রাখতে হবে। ফ্যামিলিয়াল হিস্ট্রি, 50% কেসে এটা ফ্যামিলিয়াল হয়, আর 50% কেসে ফ্রেশ মিউটেশন অফ জিন্স হয়ে হয়, এটা আমি বলছি। কাজেই আমাদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ফিমেলের বেশি হয়, 12, 13, 15 বছর বয়স থেকে শুরু হয়, 50-55 পরে আর খুব একটা দেখা যায় না, এবং এটা দুই কানে হয়ে থাকে, এবং জেনেটিক ট্রান্সমিশন, এই কথাগুলা জেনেটিক ট্রান্সমিশন এবং নিউ হয়। অনেক সময় বলে যে আমার তো বাবা মার কারো নাই, আমরা অনেক সময় বলি যে বাবা মাদের আছে কিনা বলেন, বলে যে না নাই, কিন্তু দেখা গেল যে কারো আছে, ওই 50% পাওয়ার কথা, তার কাছে যে জিন আছে সেটা এখানে এক্সপ্রেস হচ্ছে না। প্যাথোফিজিওলজি, কিভাবে এই ডিজিজটা অরিজিনালি বোনটা কিভাবে এফেক্ট করে সেটা। সাইমালটেনিয়াস রিজর্পশন এন্ড ফরমেশন অফ নিউ বোনস, অর্থাৎ ওখানে নতুন হাড্ডি তৈরি হয় এবং এটা নতুন বোন রিজর্পশনও হয়, যেখানে বোন তৈরি হয় সেখানে বোন রিজর্পশন হয়, এবং এটা টেম্পোরাল বোন এবং অসিকলের একটা ডিজিজ। এটা অন্য কোনো বোনের মধ্যে ধরে না, অন্য কোনো বোনের মধ্যে ধরলে তার অটোস্ক্লেরোসিস হলো না, অটিক ক্যাপসুলেট ডিজিজ। হেরিডিটারি, অটোইমিউন ডিজিজেস, হরমোনাল ফ্যাক্টর, ভাস্কুলার ফ্যাক্টর, ইনফেকশন, এন্ডোক্রাইন, মেটাবলিক, এগুলোকে এটার কারণ হিসেবে, ইনসাইটিং ইভেন্ট হিসেবে অনেক রিসার্চাররা মেনশন করলো, এগুলো আসলে খুব কোনো গুরুত্বপূর্ণভাবে প্রমাণ করা সম্ভব হয় নাই, এগুলো নিয়ে গবেষণার মধ্যে আছে। প্যাথোলজি, এই যে এই বোনটা তৈরি হয়, এই বোনের মধ্যে দুটা স্টেজ থাকে, একটা হলো অ্যাক্টিভ স্টেজ আর একটা হলো ইনঅ্যাক্টিভ স্টেজ। একটা হলো স্পঞ্জিওটিক স্টেজ আর একটা হলো স্ক্লেরোটিক ফেজ। অটোস্পঞ্জিওসিস কিন্তু অটোস্ক্লেরোসিসের আরেক নাম। ঠিক অটোস্পঞ্জিওসিস বলে খুঁজলেও এই জিনিস পাওয়া যাবে, অটোস্ক্লেরোটিক বললেও পাওয়া যাবে। ব্রিটিশরা অটোস্ক্লেরোটিক বলেন বলে আমাদের বইরা অটোস্পঞ্জিওসিস বলে, একই রোগকেই। ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অটোস্পঞ্জিওসিস রোগ, আর ইনারা বলেন যে এটা অ্যাক্টিভ থেকে আইসা এখন অ্যাক্টিভ স্টেজে এখন আর নাই, ইনঅ্যাক্টিভ স্টেজে, দুজনেই একটা ডিজিজকেই। যেখানে অটোস্পঞ্জিওসিস হিস্টোলজিক্যাল টাইপ এগুলা, যেখানে অস্টিওলাইটিক রিজর্পশন অফ বোন, অর্থাৎ অস্টিওক্লাস্ট এখানে এসে হাড্ডি রিজর্ভ করতেছে এবং এখানে ব্লাড ভেসেল সাপ্লাই আছে, আবার নতুন বোন তৈরি হচ্ছে। এখানে শোয়ার সাইন একটা জিনিস কথা আমরা লিখে রাখলাম, সেটা হলো আমরা কান এক্সামিন করলে টিম্প্যানিক মেমব্রেনের উপর দিয়ে দেখা যায় লাল লাল ব্লাড ভেসেলের মতো ভিতরে পর্দাতর টিম্প্যানিক মেমব্রেন ট্রান্সপারেন্ট, এটাকে শোয়ার সাইন বলে। এটা ইন্ডিকেট করে যে ডিজিজটা অ্যাক্টিভ। আসলে যারা কেউ অটোস্পঞ্জিওসিস বলুক আর কেউ অটোস্ক্লেরোটিক বলুক, এই দুটা ডিজিজের দুই নাম, একটা ডিজিজের এই নাম। এবং এখানে ডেন্স স্ক্লেরোটিক বোন অটোস্ক্লেরোসিসে, এটা তো আমরা বলছি যে এখানে ম্যাচিউর হয়ে যায়, আগে রিজর্পশন হলো, এখন লেট ফেজ অফ দি অটোস্ক্লেরোসিসে এটা এরকম হয়। কাজেই প্লিওমরফিজম, pleomorphism is largely due to normal coexistence of both stages of autosclerosis in a single temporal bone. Pleomorphism মানে লিশনের একটা জায়গার মধ্যে দেখা যাবে ম্যাচিউর হয়ে গেছে, আর একটা জায়গার মধ্যে এখনো অটোস্পঞ্জিওটিক অ্যাক্টিভিটি চলছে, এরকম হবে। প্লিওমরফিজম শব্দটা আরো অনেকবারই আমরা শুনতে পাবো অনেক জায়গায়, যখন পলিমরফিজম, মরফিজম কথাটা আসছে মরফোলজি থেকে, মরফোলজি মানে স্ট্রাকচার, এটার মাল্টিপল স্ট্রাকচারাল ক্যারেক্টার,
একটা জায়গা ঘন, একটা জায়গা পাতলা, একটা জায়গা থিন, একটা জায়গা থিক, একটা সলিড, একটা লিকুইড, একটা রিজিয়ন জেল আর একটা সোল, এইরকম করে মিলিয়ে যখন কোনো কিছু হয়, এই শব্দটা প্লিওমরফিজম শব্দটা পলিমরফিজমকে বোঝানোর জন্য এই কথাটা হয়। কাজেই কোন সময় প্লিওমরফিজম এটা টাইপ না, এটা হলো একটা ডিজিজ। আসলে তিনটা ডিজিজের যে ফেজ অরিজিনালি জিনিসটা কিন্তু এক, যে এখানে যে স্টেজেই থাকুক, এটা আর্লি স্টেজে থাকুক আর লেট স্টেজে থাকুক, কেমন, এগুলো সম্পর্কে আমরা বললাম প্যাথোলজি সম্পর্কে। ডিজিজটা কিন্তু মিডল এয়ারের মিডিয়াল ওয়ালে। মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট অ্যান্টেরিয়র টু দ্য ওভাল উইন্ডো নিশ। ওভাল উইন্ডোর মধ্যে থাকে ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিস, তার জাস্ট সামনে এখানে ছোট্ট একটা জায়গা ফিসুলা এন্টিফেনিস্ট্রাম বলে। ফেনিস্ট্রাম মানে এখানে আমাদের দি দি ওভাল উইন্ডো। এখন ওভাল উইন্ডোর সামনে ফিসুলা এন্টিফেনিস্ট্রাম, এই জায়গাটার মধ্যে যখনই বোন গ্রো করে তখনই দেখা যায় যে এই আমাদের ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিসটা আলটিমেটলি ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিসকে ইনভলভ করে। এখানে 80 to 90% অফ দি ডিজিজ ইজ লোকেটেড ইন দ্য ফিসুলা এন্টিফেনিস্ট্রাম। এই জায়গায় কেন হয় এ কথা কেউ জানে না। একটা জিনিস বলা হয় যে এমব্রায়োনাল সেল রেটস, অর্থাৎ কিছু কিছু এমব্রায়োনিক সেল মেজোডার্মাল সেল, এটা তো মেজোডার্ম থেকে ডেভেলপ করছে, মেজোডার্মাল প্রাইমারি সেল প্রিমিটিভ সেল এমব্রায়োনিক সেল ওখানে থেকে যায়। পরবর্তীতে এটা থেকে বোন ফরমেশন হইতে থাকলে এই ডিজিজ হয়। শরীরের এরকম অনেক জায়গার মধ্যে আমাদের এমব্রায়োনাল স্ট্রাকচার যখন থেকে যায়, এমব্রায়োনাল সেল রেস্ট বলে, RESTS রেস্ট, এমব্রায়োনাল সেল রেস্ট থাকে ফিসুলা এন্টিফেনিস্ট্রাম। লোকেশনটা আমি ছবিতে দেখাবো, আমার কাছে কয়েকটা ছবি আছে। কাজেই মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট হলো অ্যান্টিরিয়র টু দ্য ওভাল উইন্ডো নিশ। নিশ মানে হলো একটা জিনিসের একটা গর্তের ওয়ালের মধ্যে সারফেস থেকে একটু ভিতরের দিকে যে এজটাকে নিশ বলে, ওভাল উইন্ডো নিশ, ফিসুলা এন্টিফেনিস্ট্রাম। এবং রাউন্ড উইন্ডো নিশ, রাউন্ড উইন্ডো নিশ ওর মধ্যেও থাকে, যেখানে অ্যাক্সেসরি টিম্প্যানিক মেমব্রেন থাকে, যেখানে রাউন্ড উইন্ডো আমরা বলে থাকি। anterior wall of the internal acoustic meatus, কখনো কখনো ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস টেম্পোরাল বোনেরই একটা পার্ট, এবং এটা ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিস থেকে একটু ভিতরে গেলে ওইটা আমরা যেটার মধ্যে দিয়ে ফেশিয়াল নার্ভ ভিতরের দিকে আসছে ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস দিয়ে, সেই ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাসের ওয়ালের মধ্যে পাওয়া যায়, এবং এগুলো অনেক সময় নার্ভের মধ্যে প্রেসারও দেয়, যদিও খুব স্লো গ্রোয়িং এটা একটা টিউমার, বা এটা আসলে টিউমার না, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ অফ দি বোন। আমরা এটা বললাম যে প্যাথোলজিক্যাল চেঞ্জটা হলো এরকম, লোকেশনটা হলো এরকম। আমার এখানে একটা ভিডিও আছে, দেখে প্লে করে কিনা, এর আগেও প্লে করে নাই না, এটা তো তাহলে দেখি আমরা নিউ শেয়ারিং এ যাই। না তাইলে মনে হয় পরেই দেখাতে হবে। আচ্ছা, আমরা চলে আসি তাইলে, ছবিগুলো দেখি, পরবর্তীতে আমি দুটো ভিডিও দেখিয়ে দেবো যে কিভাবে নর্মাল হিয়ারিং কেমন হয় আর অটোস্ক্লেরোসিসে কিভাবে হয়। এই যে এখানে অটোস্ক্লেরোসিসে এই বোনের মধ্যে দেখা যাচ্ছে এটা ইয়ারড্রাম, এটা টিম্প্যানিক মেমব্রেন, মেলিয়াস, ইনকাস, এই যে স্ট্যাফিস, স্ট্যাফিসের সামনে এখানে ফিসুলা এন্টিফেনিস্ট্রাম, একদম ছোট্ট একটা জায়গায় এখানে আস্তে 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 বোন ফর্মেশন শুরু হচ্ছে। এবং এইখানে বোন ফর্মেশন হলে এই ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিসের যে এখানে একটু রকিং মুভমেন্ট হবে, সেই রকিং মুভমেন্টটা এই যে ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিস ইন দ্য ওভাল উইন্ডো ফিক্সড বাই অটোস্ক্লেরোটিক বোন, এই যে এখানে অটোস্ক্লেরোসিস হয়ে ওভাল উইন্ডো নিচের মধ্যে হয়ে এটাকে ফিক্স করে দিচ্ছে। এবং এই ফিক্সিংটা খুব গ্রাজুয়ালি হয়, এবং এখানে খুব সুন্দর সুন্দর করে দেখিয়েছে স্ট্যাফিডিয়াস টেন্ডন, মেলিয়াস, ইনকাস, স্ট্যাফিস, এবং এই যে ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাসের কথা বললাম, এখানের মধ্যে এটা হয়। আচ্ছা, এখানে আরো বেশি করে দেখালো যে ফুট প্লেট অফ দ্য স্ট্যাফিস এবং তার অ্যারাউন্ডে অটোস্ক্লেরোসিস, অনেক বেশি বোন, অনেক স্পঞ্জি বোন তৈরি হলো, অনেক স্পঞ্জি বোন তৈরি হলো। সিমটম,
আমরা অলরেডি কিছু কথা বলে ফেলছি যে এখানে কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস এবং টিনিটাস। হিয়ারিং লস এবং টিনিটাস কিছু কিছু ভেস্টিবুলার সিমটম হয়। ভেস্টিবুলার সিমটম বলতে আমরা বুঝি ভার্টাইগো, এবং ভার্টাইগো খুব বেশি হয় না, কারো কারো 50-25% পেশেন্টের ভার্টাইগো হয়, এবং এই ভার্টাইগো কখনো খুব সিভিয়ার হয় না, একটু একটু মাথা ঘুরায়, একটু ইমব্যালেন্স মনে হয়। হিয়ারিং লস, এটার হিয়ারিং লস কন্ডাক্টিভ, স্লোলি প্রগ্রেসিভ। একজনের যদি 15 বছরে এই ডিজিজটা শুরু হয়, সে বুঝতে বুঝতে 25 বছর হয়ে যায়, 10 ইয়ার্স লাগে। এটা এত স্লোলি প্রগ্রেসিভ একটা ডিজিজ যে এই 10 বছর থেকে 20 বছর লেগে যায় বুঝতে যে এটা শুরু হলো। টিনিটাস মানে হলো রিঙ্গিং ইন দ্য ইয়ার অর অ্যাডেড সাউন্ড ইন দ্য ইয়ার, টিনিটাস ইন দ্য হেড অথবা ইয়ার। একটা জিনিস এখানে আমি সবসময় বলি এবং এটা খেয়াল রাখা দরকার, যেখানেই ডেফনেস সেখানেই টিনিটাস। টিনিটাস এবং ডেফনেস কখনোই আলাদা করা যায় না। যারই ডেফনেস আছে তারই টিনিটাস আছে। হ্যাঁ, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ব্লাড ভেসেল বা কিছু কানের হিয়ারিং সিস্টেমকে ইন্টারফেয়ার করলে বা কোনো সিস্টেমে টিনিটাস ডেফনেস ছাড়া হতে পারে, কিন্তু ডেফনেস থাকলে টিনিটাস থাকবে না, সেটা হতে পারে না। আমরা অনেক সময় বলি যে আগুন এবং গরম যেমন ডিফারেন্সিয়েট করা যায় না, একটা থেকে আরেকটা সেপারেট করা যায় না, সেরকম আমরা টিনিটাস এবং ডেফনেস সেপারেট করা যায় না। যদি এই জন্যই অনেক পেশেন্ট আমাদেরকে যখন টিনিটাস নিয়ে আসে, কানের মধ্যে শোঁ শোঁ করতেছে সারাক্ষণ, এত বিরক্তিকর হয়ে যায় যে অনেক সময় ওনারা বলেন যে আমার এই শোঁশোটা বন্ধ করেন, কানে আমি যা শুনি তাতেই চলবে। আসলে এটা তো কখনোই সম্ভব না। কেমন কাজে টিনিটাস, হিয়ারিং ডেফনেসটা কারেক্ট করলে টিনিটাসটা চলে যাবে। অল্প একটু ভার্টিগো হইতে পারে কারো কারো। প্যারাইকুইসিস উইলিসি ইজ এ ক্যারেক্টারিস্টিক টু দিস অটোস্ক্লেরোসিস। জিনিসটা কি? পেশেন্টস হিয়ার বেটার ইন এ নয়েজি এনভায়রনমেন্ট। অর্থাৎ বাসে উঠলে দেখা যায় যে লোকটা কম শুনে, বাসে উঠলে অনেক মানুষ কথা বলতেছে, উনি এখানে খুব ভালো শুনেন। উনি যখন বাজারে যান কিছু কিনতে, সেখানে অনেক মানুষের কথার মধ্যে যেহেতু সবাই কথা বড় বড় করে বলে, উনি বড় কথাগুলো শুনে। এই জন্যই বলে পেশেন্ট হিয়ার বেটার ইন নয়েজি এনভায়রনমেন্ট। নয়েজি এনভায়রনমেন্টের মধ্যে সবাই বড় করে কথা বলে বলে উনি এই জন্যই বলে যে দিস অকার্স বিকজ দি পিপল স্পিক লাউডার ইন দ্য নয়েজি সারাউন্ডিংস। প্যারাইকুইসিস উইলিসি একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। অনেক সময় বলে যে আমি যেখানে অনেক মানুষ কথা বলে, কিন্তু সেন্সরি নিউরাল ডেফনেসে দেখা যায় যেখানে অনেক মানুষ কথা বলে ওনাদের কথা বুঝা বা শোনা অনেক কমে যায়। হ্যাঁ, এরকম। কান পরীক্ষা করলে দেখা যাবে যে আমরা বলি মিন্ট কন্ডিশন, নর্মাল অটোস্কোপি। কান সামনে পিছনে কানের পর্দায় ইয়ার ক্যানেলে কোথাও কোনো অসুবিধা নেই, একদম নর্মাল। কখনো কখনো পজিটিভ শোয়ার সাইন থাকে, এবং এটা 9-10% মানুষের মাত্র থাকে পজিটিভ শোয়ার সাইন, 10%-এর বেশি না। রেড কালারেশন অফ দ্য প্রমন্টরি, শাইনিং প্রমন্টরি can be seen through the semi-translucent tympanic membrane in active otosclerosis. অ্যাক্টিভ অটোস্ক্লেরোসিস মানে কিন্তু অটোস্পঞ্জিওসিটিক এজ। অটোস্পঞ্জিওটিক স্টেজে দেখা যায় টিম্পেনিক মেমব্রেনের ভিতর দিয়ে দেখা যায়, কেউ বলে সানসেটিং সাইন, কেউ বলে যে রেড অথবা ফ্ল্যামিঙ্গো ফ্ল্যাশ, ফ্ল্যামিঙ্গো পাখির মতো একটু একটু সাদার মধ্যে একটু লালচে আঁচ, এরকম একটা ক্যারেক্টারিস্টিক পাওয়া যায়, এটাকে বলে শোয়ার সাইন। কেমন এটা দিয়ে আমরা যেহেতু এটা একটা জিনিস, অরিজিনালি ডায়াগনোসিস তো অনেক কিছুর সাথে নির্ভর করে, কাজে এটাও কখনো কখনো থাকলে ওকে পজিটিভ, না থাকলে নেগেটিভ হবে না। কাজে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নিউমেটিক অটোস্কোপি, সিগেলাইজেশন। নর্মাল মোবাইল দ্বারা টিম্পেনিক মেমব্রেন যেহেতু ফুটপ্রিয়তে স্ট্যাফিস হয়, ফিক্স হয় এবং অসিকুলার চেইন একটু ফিক্স হয়, সেই জন্য আমরা সিগেলাইজেশন করে কানকে শিগেলস স্পেকুলাম দিয়ে দেখা যায়। একটা ছবি আছে, এটা হলো শিগেলস স্পেকুলাম। কেমন সিগেলস স্পেকুলাম দিয়ে এখানে একটা পাম্প করে শিগেলস মোবাইলাইজেশন দেখা যায়। টিউনিং ফর্ক টেস্ট ওই সময় করা যায়। আমরা টিউনিং ফর্ক টেস্ট করলে রিনি দেখা যাবে নেগেটিভ। এখানে কন্ডাক্টিভ ডেফনেস যেহেতু রিনি নেগেটিভ হবে। ওয়েবার ল্যাটারালাইজ টু দ্য সেম সাইড। সেম সাইড মানে ওয়েবারের নিয়মই হলো, আমি তখন বলেছিলাম রিনি, নর্মাল রিনি ইজ পজিটিভ, ইন কন্ডাক্টিভ ডেফনেস রিনি ইজ নেগেটিভ, আর ইন ওয়েবার টেস্ট উইল বি ল্যাটারালাইজ টু দ্য ডেফার এয়ার। কেমন সেম সাইড মানে যেটা ডেফ, একটা কানে যদি হয় তাহলে সেম সাইড, দুইটা কানেই যদি হয় তাহলে যেটা ডেফার, যেটা বেশি খারাপ সেটার দিকে যাবে। আমরা ট্রিটমেন্টের জন্য কিন্তু বেশি খারাপটা আগে চিকিৎসা করে থাকি, ভালো কানটা ধরতে চাই না সমস্যা। আর সোয়াবেক্স টেস্ট একটা আছে, সেটা প্রলং এবং গিলি টেস্ট পজিটিভ, এগুলা এই টিউনিং ফর্ক দিয়ে ওই চাপ দিয়ে
তারপরে এগুলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এখন আর নাই, যেহেতু অডিওমেট্রি চলে আসছে। পিওটোন অডিওমেট্রি আসার আগে এই সমস্ত জিনিস আমরা কাউকে জিজ্ঞেস করি না, রিনি টেস্ট, ওয়েবার টেস্ট এবং এবিসি ছাড়া। এবিসি কিন্তু এখানে যেহেতু কন্ডাকটিভ ডেফনেস, এবিসি দেখা যায় সাধারণত ইকুয়াল থাকে। পিওটোন অডিওমেট্রি আমরা বলছিলাম এটা কন্ডাকটিভ ডেফনেস এবং এখানে ইয়ারফোন গ্যাপ থাকে, কারহার্স নজ থাকে। জিনিসটা কি, এই যে বোন কন্ডাকশন ইজ অ্যাবসলিউটলি নর্মাল, দিস ইজ দ্য বোন কন্ডাকশন লাইন। এটা ইয়ার কন্ডাকশন কমে গেছে, অনেকটু কমে গেছে, 50 ডেসিবেল কমে গেছে। নর্মালি আমরা যে কথা বলি এটা হলো 30 to 35 ডেসিবেল, 40 ডেসিবেলের মধ্যে। এই টেবিল টক, হুইসপারিং এই সমস্ত কথা হলো 30 ডেসিবেল, 30 থেকে 40 ডেসিবেল। যখন 30 কমে যাইতে লাগে, কমতে থাকে, তখনই মানুষ কম শোনে। কাজেই এই পেশেন্ট কিন্তু কম শুনতেছে। কেমন এবং কি ধরনের ডেফনেস? এটা কন্ডাকটিভ ডেফনেস। এইটাকে বলে ইয়ারবোন গ্যাপ। এটা হলো বোন কন্ডাকশন, এটা হলো ইয়ার কন্ডাকশন, অনেক গ্যাপ। কাজেই এটা ট্রিটমেন্ট করলে এই গ্যাপটা কারেক্ট হয়ে নর্মালে চলে আসা সম্ভব। এখানে এই যে বোন কন্ডাকশনের মধ্যে 2 কিলো হার্টজে, এই যে এটা 2 কিলো হার্টজ, এই যে দেখা যায় এটা 2 কিলো হার্টজের লাইনে একটা ডিপ কাট, এই যে এই শুধু এই লেভেলেই কম, অন্য লেভেলে না। কেমন? এই লেভেলেই যখন কম এরকম ক্যারেক্টারিস্টিক্যালি পাওয়া গেলে এটাকে বলে কারহার্জ নস, একদম নসের মতো। কারহার্জ নামক একজন অডিওলজিস্ট, ইএনটি সার্জন, উনি এটা খেয়াল করলেন যে যাদেরই এই রোগ হয় তাদেরই এরকম, যার জন্য এটা অনেক বছর থেকে এটা প্রচলিত যে কারহার্জ নস। কাজেই যদি কন্ডাকটিভ হিয়ারিং লস এরকম হয়, গুড এয়ারবোন গ্যাপ এবং কারহার্জ নস থাকে, আমরা খুব স্ট্রংলি সাসপিশিয়াস অফ অটোস্ক্লেরোসিস, এটা পিওর টোন অডিওমেট্রিতে। আর 4 কিলো হার্টজে অনেক সময় ডিপ হয়, সাউন্ড নয়েজ ইনডিউস হিয়ারিং লসেস। সাউন্ড যখন মানুষ যখন অনেক ফ্যাক্টরিতে অনেক নয়েজের মধ্যে কাজ করে, ওদের দেখা যায় যে এরকম বোন কন্ডাকশন ডেফনেস হয়ে গেল, এটা তখন 4 কিলো হার্টজে যখন হয়, তখন হলো ওই আমরা ওটা দিয়ে ডায়াগনোসিস করি। কিন্তু অটোস্ক্লেরোসিসে হলো 2 কিলো হার্টজে, হ্যাঁ 2000 হার্টজে, যে 2 কিলো হার্টজে 2000 হার্টজে এটা কন্ডাকটিভ ডেফনেস হয়। কাজেই কারহার্স নস আমরা ডায়াগনোসিস করি। অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট না করলে বোন কন্ডাকশন কিন্তু নর্মালের মধ্যে থাকে না, আস্তে আস্তে। এটা তো 15 বছর 20 বছরে শুরু হলো, ওই অবস্থায় দেখলাম আমরা যে পেশেন্টের এরকম আছে যে 15 বছর 20 বছর আস্তে আস্তে এটাও নামতেছে, বোন কন্ডাকশনও নামতেছে, এয়ার কন্ডাকশনও কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে নামতে থাকে। এবং বোন কন্ডাকশনের জন্য কিছু শুনে বোঝাটা ঠিক থাকে, গ্রাজুয়ালি দেখা যায় যে অনেক মানে মিক্সড হিয়ারিং লস যখন হয়, তখন নার্ভকেও ধরতে শুরু করে। বাট অলওয়েজ ইন কন্ডাকটিভ ডেফনেস অফ অটোস্ক্লেরোসিস, অলওয়েজ দেয়ার উইল বি ইয়ারবোন গ্যাপ। এবং এই ইয়ারবোন গ্যাপটা আমরা ট্রিটমেন্ট করে ইয়ারবোন গ্যাপটা কমিয়ে আনা যায়। আমি ট্রিটমেন্ট সম্পর্কে যখন কথা বলবো, দেয়ার আর 3 মডালিটিস অফ ট্রিটমেন্ট। আমরা যেটা করব সেটা ইয়ারবোন গ্যাপটাকে কমিয়ে আনার জন্য চিকিৎসাটা করা হয়। এবং পরবর্তীতে আমরা অ্যাসেস করি, পরবর্তীতে আমরা ফলো আপ করি এটা দিয়ে। টিম্প্যানোমেট্রি, নর্মাল এ টাইপ অফ টিম্প্যানোমেট্রি হলো নর্মাল, এরকম একদম পিক থাকে। আর অটোস্ক্লেরোসিসে থাকে এ শ্যালো টাইপ, এ এস টাইপ, এটা কমতে কমতে এ এস টাইপ অফ। আমরা অটাইটিস মিডিয়া ডিফিউশনে দেখেছিলাম বি টাইপ বা সি টাইপ হয়ে থাকে, কিন্তু এখানে এই অটোস্ক্লেরোসিসে একদম একটু মাত্র উপরের দিকে উঠে এ শ্যালো, এ এস টাইপ অফ কার্ভ, একদম পিকুলিয়ার। ইট ইজ ডায়াগনস্টিক অফ অটোস্ক্লেরোসিস যদি আমরা টিম্প্যানোমেট্রি করি। হ্যাঁ, অডিওমেট্রিতে দেখা গেল কন্ডাকটিভ টাইপ অফ ডেফনেস উইথ এয়ারবোন গ্যাপ এবং উইথ কারহার্জ নস। আর টিম্প্যানোমেট্রিতে দেখা গেল এএস টাইপ অফ কার্ভ। রিফ্লেক্স কখনো কখনো বাইফেজিক হয়, কখনো কখনো রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়ে যায়। এই রিফ্লেক্সটাকে কি রিফ্লেক্স বলি আমরা? এটা হলো স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড। স্টেফিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড আমরা যখন দেখি অটোস্ক্লেরোসিসে যখন অ্যাবসেন্ট হয়ে যায়, একদম ডায়াগনস্টিক। আর কখনো কখনো বাইফেজিক হয়, অন অফ এফেক্ট হয়, কিন্তু একদম নর্মাল আর অটোস্ক্লেরোসিসে থাকে না। নর্মাল আর্লি স্টেজ থেকেই এটা এফেক্ট হতে শুরু করে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কন্ডাকটিভ টাইপ অফ ডেফনেসের সব ধরনের ডিজিজ, আমরা যেমন অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশন নিয়ে কথা বললাম, ওসিকুলার ডিসকন্টিনিউটি কথা বলবো,
ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, অ্যাকিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, ওগুলো আসলে কান দেখলেই তো আর ওগুলো ডায়াগনোসিস হয়ে যায়। সেই জন্য ওগুলো না বলে এখানে অসিকুলার ডিসকন্টিনিউটি, কনজেনিটাল স্ট্যাফিস ফিক্সেশন। স্ট্যাফিস অনেক সময় কনজেনিটালি ফিক্স থাকতে পারে, এদেরকে ট্রিটমেন্ট করা একটু কঠিন হয়। মেলিয়াস হেড ফিক্সেশন, পেজের ডিজিজ অফ বোন, বোনের একটা ডিজিজ আছে সেটা নিয়ে, বা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এগুলো সিস্টেমিক বোন ডিজিজ। এগুলা তে আমাদের এই বোন এফেক্টেড হয়। তারপরে টিম্প্যানোস্ক্লেরোসিস, আমি গত ক্লাসে ছবিও দেখিয়েছি। ইন টিম্প্যানোস্ক্লেরোসিসে কন্ডাক্টিভ ডেফনেস হয়, ঠিক একই ফিচার পাওয়া যায়। তারপরে অটাইটিস মিডিয়া উইথ ডিফিউশনে একই রকমের ফিচার পাওয়া যায়, কিন্তু কান দেখলেই এটা ডায়াগনোসিসটা হয়ে যায়। কাজেই আমাদের এখানে 2-3টা মিডিয়াল এয়ার ডিফিউশন, টিম্প্যানোস্ক্লেরোসিস, অসিকুলার ডিসকন্টিনিউটি, সিএসওএম, এএসএম, ওএমই, এগুলোই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসে। কাজেই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে হলো ইনার ইয়ারের ডিজিজ বলা যাবে না, অল ডিজিজ আর অফ কন্ডাক্টিভ ডেফনেস। ইভেন কেউ যদি পরীক্ষার সময় বলে স্যার ওয়াক্স হয়েছে, আমি এটা ডিফারেন্সিয়েট করবো এর সাথে, আমরা মেনে নেই, কারণ কন্ডাক্টিভ ডেফনেস এর কথা বলতে হবে। সেন্সরিয়াল ডেফনেস এর কোনো কারণ এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে না। ট্রিটমেন্ট, আমরা অটোস্ক্লেরোসিসের ট্রিটমেন্ট করব। 1 নম্বরে মেডিকেল ট্রিটমেন্ট, 2 নম্বরে হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, 3 নম্বরে হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট হলো সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড জিনিসটা অনেকেই দেখে যে দাঁত মাজার জন্য যে পেস্ট হয়, পেস্টের মধ্যে ফ্লোরাইড দেওয়া হয়। কেন দেওয়া হয় পেস্টে ফ্লোরাইড? দাঁত শক্ত হওয়ার জন্য। কারণ দাঁতও কিন্তু ফ্লোরিন ইউজ করে, বোন, সব বোনই ফ্লোরিন ইউজ করলে শক্ত হয়। দাঁত শক্ত হওয়ার জন্য সোডিয়াম ফ্লোরাইড ইউজ করে। এই সোডিয়াম ফ্লোরাইডটা একটু ইম্পিউরিটিস হিসেবে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, আমরা যে নর্মাল সোডিয়াম ক্লোরাইড খেয়ে থাকি, সেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ফ্লোরাইড ইম্পিউরিটিস হিসাবে একটু একটু থাকে। আমরা সবাই সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ফ্লোরাইড একটু সবসময় রেগুলার খেয়ে থাকি অ্যাজ মাইক্রো নিউট্রিয়েন্টস বা কাজেই এখানে আমরা সোডিয়াম ফ্লোরাইড আমরা ট্যাবলেট হিসাবে বাজারে কিনতে পাওয়া যায়। 20 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার করে 2 থেকে 5 বছর পর্যন্ত খাওয়ানো হয়। এটা হলো সোডিয়াম ফ্লোরাইড। কিন্তু সোডিয়াম ফ্লোরাইডের যে অরিজিনাল কাজটা, সেটা হলো ওই যে স্পঞ্জি বোনকে শক্ত করে দেয়। তো শক্ত করে ফিক্স করে দিলে আর ডিজিজটা প্রগ্রেস করে না। তো তা যদি না করে তাহলে কি হবে? ডিজিজটা যে স্টেজে আসছে সে স্টেজে স্টেবল হয়ে যাবে। It stabilizes the disease. It stabilizes the otospongiosis. কিন্তু it will not revert the disease. যে ডেফনেস কারো যদি 50 ডেসিবেলে চলে আসে, এটা আর কখনো 40, 35, 45, 30 ডেসিবেলে আর আসবে না ওইখানে, কারণ যেহেতু এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, কাজেই এটার প্রগ্রেশনটা স্টপ করে দেবে সোডিয়াম ফ্লোরাইড। এটা নিয়েও এখন অনেক সন্দেহ, মানুষে খায়, আমরা সবাইকে লিখে দেই, এবং এটা খাওয়ার জন্য কিন্তু সবার উপকার হয় না। মেডিকেল ট্রিটমেন্টটা অটোস্ক্লেরোসিসে খুব বেশি ইউজফুল না। সোডিয়াম ফ্লোরাইডের কিছু কন্ট্রাইন্ডিকেশন এবং কিছু সাইড ইফেক্ট আছে, কারণ এটা এই যে বোন গ্রোথ বন্ধ করলো, কনসেপ্টটা হলো বোন গ্রোথ বন্ধ করে দিল। কাজে একটা গ্রোয়িং চাইল্ডকে, একটা বাচ্চা যদি 12 বছর বয়সে, একটা মেয়ে 4 ফুট হয়েছে, ওকে যদি আমরা, মেয়েদেরই বেশি হয় তো সেই জন্য বললাম, ওকে যদি আমরা ওষুধটা দেই তাহলে মেয়েটা লম্বা হবে না, কাজেই ওকে এটা দেয়া যাবে না। একটা প্রেগন্যান্ট মহিলাকে, যার পেটে একটা বাচ্চা আছে, যার বোন প্লেট গুলো লম্বা হয়ে মানুষ বড় হবে, সে কিন্তু, আর তাকে যদি আমরা এটা খেতে দেই, তার বাচ্চা কিন্তু পরবর্তীতে ডোয়ার্ফ হবে, এটা লম্বা হবে না। কাজেই প্রেগনেন্সি অথবা প্রেগনেন্সি এজ যেটা 15 বছর থেকে অন্তত 40-45 বছর পর্যন্ত, যখন রোগটা বেশি মানে ফ্রিকুয়েন্টলি হয়, ওই বয়সী মেয়েদেরকে দেয়া যায় না, ছেলেদেরকে দেয়া যায়, মেয়েদেরকে দেয়া যায় না। কাজেই এটা সাইড ইফেক্ট। এছাড়াও আরো যাদের বোন ডিজিজ আছে, অস্টিওআর্থ্রাইটিস থেকে শুরু করে সিস্টেমিক বোন ডিজিজ আছে, ডিসিমেটাস স্ক্লেরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, এরকম ডিজিজ আছে, তাদের আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই জাতীয় ডিজিজের রোগীদেরকে আমরা দিই না, কারণ ওগুলো ওখানে অ্যাকুমুলেট হয়ে মানুষের অসুবিধাই করে। কেমন? কাজেই আমরা এই সোডিয়াম ফ্লোরাইড, আমরা কিন্তু এটা নিয়ে বেশি আলাপ করতে চাই না, পরীক্ষার সময় কাউরে জিজ্ঞেস করলে এইটুকু পর্যন্তই আমরা থাকি। স্টেপিডোটমি, স্টেপিডেক্টমি। স্টেপিডেক্টমি মানে পুরো স্টেফিস তার ফুটপ্রিন্ট শুদ্ধ কেটে ফেলে দেয়া, আর স্টেপিডোটমি মানে স্টেফিসের সুপার স্ট্রাকচারটা ফেলে দিয়ে একটা ছোট ফুটে করে দেয়া। শুরুতে এটা স্টেপিডেক্টমি হিসেবে অপারেশনটা শুরু হয়েছিল, আজকে যে অপারেশনটা করা হয় ওটার নাম হলো স্টেপিডোটমি।
আর হিয়ারিং এইড একটা সিম্পল মেশিন, আমরা একসময় হিয়ারিং এইড নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে শুধু এটাই বলবো যে কানের মধ্যে একটা মাইক লাগিয়ে দেওয়ার মতো। এমনিতে মাইকের যে তিনটা অংশ, একটা স্পিকার, একটা প্রসেসর যেখানে সাউন্ডটা বড় করে, একটা মাইক্রোফোন, একটা সাউন্ড প্রসেসর, একটা স্পিকার, এই তিনটা জিনিস মিলে হয় একটা লাউড স্পিকার। কাজেই এইটাকে ছোট করতে করতে যদি একদম ছোট করে মিনিয়েচার করে কানের ভিতরে ঢুকাই দেই, এবং কান যদি ওই লাউড স্পিকারের শব্দের মতো আমাদের শব্দ ধরে ফেলতে পারে, ভিতরে প্রসেসর থাকে, এটা যদি আমাদের তো বাইরে তো আমাদের এই ব্যাটারি অথবা ইলেকট্রিসিটি লাগে, ওখানে ছোট্ট ব্যাটারি করে এটাকে ছোট করে হিয়ারিং এইড, এবং পরবর্তীতে এটার আরো অনেক মডিফিকেশন আছে, আমরা কথা বলবো, ওইটা দিয়ে এলে কানে ঠিকমতো কন্ডাক্টিভ ডেফনেসের রোগী শুনতে পারবে। আমরা স্টেপিডেক্টমি, এটা সার্জারিটা সম্পর্কে, বা স্টেপিডোটমি, এটা নিয়ে একটু কথা বলবো। এটা একটা ভিডিও আছে আমার কাছে, আমি সবাই শেষে দেখাবো আশা করছি। স্টেপিডেক্টমি, এখানে ফুটপ্লেট অফ দ্য স্ট্যাফিসটা কেটে ফেলে দিয়ে একটা ফ্যাট একটা তারের মধ্যে বেঁধে ওখানে কানের ভিতরে দেয়া হয়। আমি কয়েকটা ছবি দেখাবো, এতে ভালো বোঝা যাবে যে এটা কিভাবে মাপা হয়, হয়। ওই জন্য বললাম যে এখানে আমরা রিং এর মতো করে কেটে নিলাম, যাতে করে এটা মেলিয়াসের সাথে বেঁধে দেওয়া যায়। আর এটা ফুটপ্লেট অফ দ্য স্ট্যাফিস যেখানে আমরা ফেলে দিলাম, এখানে একটু ফ্যাট লাগাই দিলে এটা মেলিয়াস এবং ইনকাসের সাথে সাথে এটা ভাইব্রেট করবে, এরকম একটা স্টেপিডেক্টমি অপারেশনের জন্য। এই যে এখানে আমরা কানের ভিতরে একটু কনসেন্ট্রেট না করলে বোঝা যাবে না, এটা কানের ভিতরে একদম মানে মিডল এয়ারের ক্যাভিটি, এটা হলো ইনকাস, এটা হলো স্ট্যাফিস, এই যে এটা স্ট্যাফিস, এটা স্ট্যাপিডিয়াস মাসেল, এই যে এখানে অটোস্ক্লেরোসিস হলো, কাজেই আর এটা হলো ফেশিয়াল নার্ভ। এখানে কিন্তু স্ট্যাফিসের পাশ দিয়েই কিন্তু ফেশিয়াল নার্ভ থাকে। কেমন, এটা হলো আমরা ভিতরে জাস্ট এক্সপোজ করলাম, কানের ভিতরে এক্সপোজ করলে, এটা একটা ভিডিও আছে সেখানেও দেখা যাবে। আগে নর্মাল স্ট্রাকচারে বুঝে রাখলে একটু সুবিধা হবে, যে আমরা যখন কানের ভিতরে স্ট্রাকচারটা ঠিক এরকম দেখা যায়। এটা স্ট্যাফিস, পুরো স্ট্যাফিস, এখানে অটোস্ক্লেরোসিস ভিতরে দেখা যায়। এটা হলো লং প্রসেস অফ দ্য ইনকাস, এটা স্ট্যাপিডিয়াস মাসেল কানের ভিতরে, কানের ছিদ্রের ভিতর দিয়ে পারমিয়েটাল অপারেশনটা হয়, ভিতর দিয়ে স্কিন এবং টিম্পানিক মেমব্রেন সরালে মিডল এয়ার ক্যাভিটিতে এরকম দেখা যায়। এখানে দেখা যায় যে আমরা যখন স্ট্যাফিস এর ফুটপ্লেটটা এবং ইয়েটা সরাই ফেললাম, তখন এরকম একটা ছিদ্র হলো, এবং তার মধ্যে আমরা এটা যখন ভেঙে নিয়ে গেলাম, তার মধ্যে এখানে এরকম ছিদ্র হলো, এবং ছিদ্র করার পরে এখানে একটা প্রস্থেসিস, এই যে পিস্টনের মতো একটা প্রস্থেসিস, পুরাটা কেটে ফেলে দিয়ে ফ্যাটের ওই সিস্টেমও দেওয়া হয়। আমরা টেফলন পিস্টন দিয়ে থাকি, এগুলো গোল্ড পিস্টনও হয়, সিরামিকের পিস্টনও হয়, বিভিন্ন রকমের জিনিসের পিস্টন বানানো যায় এবং এটা দেয়া হয়। আর এখানে আরো একটা প্রসিডিউর আছে, যেখানে স্টেপিডোটমির জন্য প্রথমে এখানে ফুটপ্লেট সুপারস্ট্রাকচার অফ দ্য স্ট্যাফিস, স্টেপিডিয়াস মাসেল, এই যে এগুলা কেটে নিলাম, তারপরে এখান থেকে যে আমরা ফুটপ্লেট অফ দ্য স্ট্যাফিসটা এরকম করে সুন্দরভাবে দেখা গেল, তারপরে এই যে এখানের মধ্যে আমরা ওই যে ফ্যাট এবং ওয়্যার এভাবে যদি আমরা লাগিয়ে দেই, এটা এক্সপোজ করার পরে এরকম, এবং ওই যে ফ্যাট এবং ওয়্যার যেভাবে রেডি করলাম এভাবে লাগিয়ে দিলে এটা আমরা স্টেপিডেক্টমি অপারেশন। আর ওটা যেটা দেখালাম এটা হলো স্টেপিডোটমি অপারেশন। এই যে এখানে একইভাবে করে স্টেপিডোটমি, একটা ফুটপ্লেট অফ দ্য স্ট্যাফিসটা এত বড়, এর মধ্যখানে একটা ফুটা করে এর মধ্যে একটা পিস্টন ঢুকিয়ে দেওয়া হলো, স্টেপিডোটমি এবং স্টেপিডেক্টমি। যেমন এখানে আরেকটা ভিডিও ছিল, আমি পরে শুধু দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে যখনই আমরা এটা কেটে একটা প্রস্থেসিস লাগিয়ে দিলাম, এখানে পিস্টন লাগিয়ে দিলাম, তখন এই পিস্টনটা, এই ছিদ্র, এটা পুরোটা স্ট্যাফিস, এবং এই পিস্টনটা এইভাবে এটা ভাইব্রেট করতেছে। কেমন, অপারেশন করার পরে এটা এরকম করে আমাদের ভাইব্রেশনটা হয়ে থাকে। আমরা একটা ভিডিওতে সোডিয়াম ফ্লোরাইড, এটা ম্যাচুরেশন অফ অ্যাক্টিভ ফোকাই আর অটোস্ক্লেরোসিস ম্যাচিউর করে দেয়, causes maturation. It might prevent further nerve hearing loss, only alters the course of the action of the band mature autosclerosis. It reduces the tinnitus, reverses Schwartz sign, এবং অ্যাক্টিভ অটোস্ক্লেরোসিসে এটা দেয়া হয়, এবং মিনিমাম 6 মাস থেকে
ইভেন অপারেশনের আগে 6 মাস দিয়ে অপারেশন করলে সবচেয়ে ভালো পেশেন্টের ইয়ে হয়, এবং এটা 2 বছর থেকে 5 বছর পর্যন্ত সোডিয়াম ফ্লোরাইড খাওয়ানো হয়। এটা সাইড ইফেক্ট সম্পর্কে আমি আলাপ করলাম। কেমন অপারেশন সম্পর্কে তো বললাম। আমার মনে হয় আমি এটা দেখি আমার এখান থেকে দেখা যায় নাকি। না, এটা শেয়ার না করলে তো মনে হয় আসবে না। The ear has three parts: the outer ear or auricle, the middle ear, and the inner ear. The auricle, the visible part of the ear, collects sound waves and directs them to the auditory canal. The auditory or ear canal is lined with cilia and ceruminous glands. The earwax from the ceruminous gland and the cilia protect the ear from entry by foreign matter. The thin tympanic membrane separates the outer ear from the middle ear. Sound waves cause it to vibrate. The three tiny bones of the middle ear are the hammer or malleus, anvil or incus, and stapes or stirrup. আমার মনে হয় এটা যায় নাই। আমি যদি নিউ শেয়ারে যাই, রিজিউম শেয়ার আছে, রিজিউমে গেলে কি পাওয়া যাবে? I'm afraid যে আমার এই ভিডিওগুলা এখান থেকে আচ্ছা yes এটা এখন যাচ্ছে। The ear has three parts: the outer ear or auricle, the middle ear, and the inner ear. The auricle, the visible part of the ear, collects sound waves and directs them to the auditory canal. The auditory or ear canal is lined with cilia and ceruminous glands. The earwax from the ceruminous gland and the cilia protect the ear from entry by foreign matter. The thin tympanic membrane separates the outer ear from the middle ear. Sound waves cause it to vibrate. The three tiny bones of the middle ear are the hammer or malleus, anvil or incus, and stapes or stirrup. These bones pick up the vibrations from the tympanic membrane and transmit them to the inner ear, the eustachian tube, ear, and the outside air. The inner ear is maze-like, consisting of bony and membranous structures surrounded by fluid. The semicircular canals are fluid-filled bony loops that help maintain our body's balance. The cochlea is a fluid-filled, snail-shaped structure that houses the organ of Corti, the true organ of hearing. The fluid aids in the transmission of the vibrations. The organ of Corti changes the vibrations into nerve impulses that are picked up by the auditory nerve. Sound waves are collected by the auricle or outer ear and sent to the auditory canal, tympanic membrane, ear bones, and then to the cochlea, where the vibrations are changed by the organ of Corti to nerve impulses and transmitted by the auditory or cochlear nerve to the temporal lobe of the brain for interpretation. Anyway, আমি আবারও এটা একটু অপারেশনটা দেখাতে চাচ্ছিলাম, আমি জানি না ওটা আসলো। এই সার্জারিটা This patient had left-sided otosclerosis, and the procedure was being performed endoscopically with the use of a KTP laser. We begin with a tympanomeal flap, which is elevated using beaver blades, and then a round knife and 1,000 millimeters. The middle ear is now entered using the 3 millimeter round knife. এখানে And it's on the endoscopic technique that the cord tendon using a nice activated under microscope high magnification
লেজার দিয়ে কাটতেছে আমরা কিন্তু লেজার ইউজ করি না আমাদের কাছে লেজার আছে এখানে আমাদের কাছে এখান থেকে স্ট্রাকচার কিভাবে রিমুভ করতেছে step is measure is used to measure from the lateral surface of the incus down to the other window. 6 millimeters away from the other window. A prosthesis which measures 4.5 by 0.5 millimeters and made of nitinol is then placed first into the fenestra using the Rosen needle and then placed around the mid-shaft of the incus in a perpendicular fashion. The KTP laser is then used to crimp. Along with the manual crimpers, there's been inadequate crimping using the laser. Finally, a fat graft from the patient's lobule is placed and held in place using the patient work with instant improvement in hearing. থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের এই পর্যন্তই আমরা অটোস্ক্লেরোসিস সম্পর্কে বললাম আমি দুটো ভিডিও দেখিয়েছি আই এম অ্যাফ্রেড যে এগুলো আসলে কেউ একটু আমি বুঝতে পারি নাই যে আলটিমেটলি সবাই দেখতে পেলো কিনা এনিওয়ে আজকে কোনো কারণে জানি আমার নিজেও কোনার মধ্যে একটা ছবি থাকে সেটাও দেখা যায় নাই তারপরেও দেখতে পাচ্ছি যে ক্যামেরা অন হয়ে আছে সেই জন্য আমি কন্টিনিউ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অটোস্ক্লেরোসিস নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে দিয়ে রাখলে আমি পরবর্তীতে কথা বলতে পারি এবং পরবর্তী ক্লাসে আমরা মিনিয়ার ডিজিজ নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে মিনিয়ার ডিজিজ নিয়ে কথা বলবো